কেমিক্যাল থার্মোডাইনামিক্স বা রাসায়নিক তাপগতিবিদ্যা। ঠিক আছে, পুরো ডিটেলস আমরা পড়ে নিয়েছি এর আগে। এখন আমাদের পড়তে হবে, হেডিং দাও, সাইক্লিক প্রসেস। নেক্সট প্রসেস হচ্ছে 4 নাম্বার হয়ে গেছে। ফিফথ প্রসেসের নাম লেখো সাইক্লিক প্রসেস, যাকে আবর্ত প্রক্রিয়া বলা হয়। সাইক্লিক প্রসেস, বেঙ্গলিতে লেখো আবর্ত প্রক্রিয়া। ঠিক আছে, দেখো সাইক্লিক প্রসেস কাকে বলা হয়। আচ্ছা, প্রসেস কাকে বলে আমরা শিখেছি, প্রক্রিয়া বলতে কি বোঝায় সেটা আমরা জানি, তাই না? এখানে সাইক্লিক প্রসেস বলতে কি বোঝায় দেখো, মনে করো কোনো একটি রিয়াকশন বা কোনো একটি বিক্রিয়া যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন ধাপের মাধ্যমে বা বিভিন্ন স্টেপস এর মাধ্যমে যে আবার সেম জায়গাতে ফিরে আসে, তখন তাকে বলা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় সাইক্লিক প্রসেস বা আবর্ত প্রক্রিয়া। ঠিক আছে, মনে করো তুমি কোথাও গেছো, বাড়ি থেকে কোথাও বেরিয়েছো। ঠিক আছে, মনে করো বাজারে গেছো, তাহলে বাড়ি থেকে বাজারে গেছো, বাজার থেকে আবার বাড়িতে এসছো, তাহলে ঘুরে ঘুরে সে তো একই জায়গাতে এলে, তাই না? ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন যদি সেম হয়, তখন সেই প্রসেসকে বলা হয় সাইক্লিক প্রসেস। বোঝা যাচ্ছে, খুব ইজি ব্যাপার। তো কখন আমরা কাকে বলবো, লেখো ডেফিনেশন কি হবে, দেখো, লেখো হোয়েন এ সিস্টেম when a system undergoes a number of different process and finally returns to its initial state, it is called, or it is termed as cyclic process. ঠিক আছে, বেঙ্গলিতে লেখো, লেখো কোনো তাপগতীয় সিস্টেম যদি দুই বা ততোধিক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো তাপগতীয় সিস্টেম যদি দুই বা ততোধিক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো তাপগতীয় সিস্টেম যদি দুই বা ততোধিক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আবার প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে, আবার প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে, কমা দিয়ে, তবে এই সম্মিলিত প্রক্রিয়াকে তবে এই সম্মিলিত প্রক্রিয়াকে আবর্ত প্রক্রিয়া বলে। তবে এই সম্মিলিত প্রক্রিয়াকে আবর্ত প্রক্রিয়া বলে। মিলিয়ে নাও, কোনো তাপগতীয় সিস্টেম যদি দুই বা ততোধিক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আবার প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে, তবে এই সম্মিলিত প্রক্রিয়াকে আবর্ত প্রক্রিয়া বলে। ঠিক আছে, তো এক্সাম্পল দেখো আমরা কিভাবে করব। মনে করো কোনো একটা প্রসেস এই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, ভালো করে বোঝো, এটাকে আমরা এ পয়েন্ট বলছি। ঠিক আছে, এখানে মনে করো এ পয়েন্টে তোমার ভ্যালু আসছে P1V1। ঠিক আছে, মনে করো এ পয়েন্টে তোমার ভ্যালু আসছে P1V1। ঠিক আছে, এবার ভালো করে দেখো,
যে মনে করো এ পয়েন্ট থেকে, আচ্ছা এ পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট বি নাও, ঠিক আছে? মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কোনো একটি রিয়াকশন ঘটেছে, এ থেকে বি তে এসছে, ঠিক আছে? আর এদিকে নিয়ে নাও, আচ্ছা পি ভার্সেস ভি গ্রাফ প্লট করা হচ্ছে, এখানে প্রেসার, এখানে ভলিউম, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমরা বি পয়েন্ট বলছি। ভালো করে বোঝো, যদি প্রেসার ভলিউম গ্রাফ বানানো হয়, তাহলে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে আসা হয়, তাহলে বলো তো প্রেসারও চেঞ্জ হয়েছে, দেখো ভলিউমও চেঞ্জ হয়েছে, তাই না? এখান থেকে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে আসে, তাহলে কি হয়েছে বলো? প্রেসারও চেঞ্জ হয়েছে, ভলিউমও চেঞ্জ হয়েছে। তাহলে এখানে বি পয়েন্টে কি হবে বলো? P2 V2, ঠিক আছে? যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসে, তাহলে P1 V1 থেকে P2 V2 হবে, ঠিক আছে? এবার মনে করো বি থেকে আরো একটা পয়েন্ট, মনে করো এখানে এসছে, সেম পয়েন্ট, মনে করো এখানে আর একটা পয়েন্ট এসছে, দেখো তো, এটাকে আমরা বলছি সি পয়েন্ট, ঠিক আছে? দেখো সি পয়েন্টে তোমরা আমাকে বলো কি চেঞ্জ হয়েছে? দেখো তো প্রেসার কি চেঞ্জ হয়েছে? দেখো তো প্রেসার তো প্যারালাল রয়েছে, তাহলে প্রেসার চেঞ্জ হয়নি, তাহলে প্রেসার P2ই থাকবে, কিন্তু ভলিউম চেঞ্জ হয়ে গেছে। তো ভলিউমকে আমরা কি বলবো বলো? আচ্ছা ভলিউম দেখো ঠিক আগেরটার জায়গায় চলে এসেছে, দেখো তো, তাই না? তাহলে এখানে P2 V1 হবে, ঠিক আছে? আবার যদি মনে করো সি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে যায়, ভালো করে বোঝো, যদি সি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে যায়, দেখো তো, তাহলে প্রেসার এখানে, দেখো প্রেসার P2 থেকে P1 এ কনভার্ট হয়ে যাবে, আর ভলিউম তো V1ই হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো শুরু হয়েছিল কোথা থেকে বলো? এ থেকে প্রথমে বি তে এসেছিল, তাহলে অ্যারো দিয়ে দেখাতে হবে এ থেকে বি তে এসছে, একটি প্রসেস ঘটেছে এ থেকে বি, যেখানে প্রেসার ভলিউম কি হয়েছে বলো? দুটোই চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আবার দেখো বি থেকে যখন সি তে এসছে, তখন বলো কি চেঞ্জ হয়েছে? প্রেসার কনস্ট্যান্ট হয়েছে, ভলিউম চেঞ্জ হয়েছে, তাহলে অ্যারো হবে বি থেকে সি এর দিকে, ঠিক আছে? আবার দেখো যখন সি থেকে এ তে গেছে, তখন প্রেসার ভলিউম কি আছে বলো? P1 V1, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রেসার ভলিউম গ্রাফ প্লট করা হয়, এবং এই যে প্রসেসটা এখানে ঘটেছে, ভালো করে বোঝো, শুরু হয়েছিল কোথা থেকে বলো? এ পয়েন্ট থেকে, তাহলে এ পয়েন্ট থেকে বি তে এসছে, বি থেকে সি তে এসছে, সি থেকে আবার এতে গেছে, তার মানে যার ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট কি বলো? সেম। তাহলে যদি এরকম কোনো প্রসেস ঘটে যে যেখান থেকে শুরু হবে সেখান থেকে রিয়াকশন ঘুরে ঘুরে আবার সেম জায়গাতেই চলে আসবে, তখন সেই প্রসেসকে বলা হবে সাইক্লিক প্রসেস বা আবর্ত প্রক্রিয়া। বোঝা গেছে আবর্ত প্রক্রিয়া কাকে বলে? হ্যাঁ। চলো হেডিং দাও, নেক্সট হেডিং দাও, এটা হয়ে যাওয়ার পর হেডিং দাও রিভার্সিবল প্রসেস। হেডিং দাও রিভার্সিবল প্রসেস বা পরাবর্ত প্রক্রিয়া। নেক্সট প্রসেস পড়তে হবে আমাদের রিভার্সিবল প্রসেস বা পরাবর্ত প্রক্রিয়া। চলো দেখো, নেক্সট হেডিং দাও রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস যাকে বলা হয় পরাবর্ত প্রক্রিয়া, ঠিক আছে? পরাবর্ত প্রক্রিয়া বলতে কি বোঝায় বোঝো ভালো করে, ভীষণ ইম্পর্টেন্ট প্রসেস। দেখো মনে করো তোমাকে একটা ফ্রিকশনলেস পিস্টন দিয়ে একটা কন্টেনারের মধ্যে গ্যাস রাখা আছে, ভালো করে বুঝতে হবে, বোঝো। মনে করো কন্টেনারের মধ্যে কি রাখা আছে বলো? গ্যাস রাখা আছে, ঠিক আছে? এখানে দেখো ফ্রিকশনলেস পিস্টন দিয়ে একে কভার করা আছে, ঘর্ষণবিহীন পিস্টন রাখা আছে, ঠিক আছে? এর মধ্যে কি আছে বলো? গ্যাস আছে, ঠিক আছে? ফ্রিকশনলেস মানে ঘর্ষণ নেই কোনো, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে কি বলছি বলো? এটাকে বলো পিস্টন, ঠিক আছে?
এবার আমাকে বলো, এই যে পিস্টনটা এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, ভালো করে বুঝতে হবে। এখানে কন্টেনারের মধ্যে কি রাখা আছে বলো? গ্যাস রাখা রয়েছে, ঠিক আছে। তো পিস্টনটা এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, এর মানে কি বলো? দেখো তো, এর উপর বাইরে থেকে, এই পিস্টনের উপর বাইরে থেকে কি বল কাজ করছে বলো? পিস্টনের উপর দেখো বাইরে থেকে বহিস্থ চাপ কাজ করছে, এটা আমরা জানি, তাই না? পিস্টনের উপর ফ্রিকশনলেস পিস্টন মানে কি, এর উপরে কি বল কাজ করছে বলো? এক্সটার্নাল প্রেসার, যাকে বলা হয় পি, সাফিক্সে লিখবো ই এক্স টি, মানে হচ্ছে এক্সটার্নাল প্রেসার বা বহিস্থ চাপ, ঠিক আছে। পিস্টনের উপর কোন বল কাজ করছে বলো? বাইরের বল কাজ করছে, কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তুর উপরই কি থাকে বলো? অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ কাজ করে, তাই না? প্রত্যেকটা বস্তুর উপরই বায়ুমণ্ডলীয় চাপ কাজ করে, তাহলে এখানে পিস্টনের উপর কোন বল কাজ করছে বলো? বহিস্থ চাপ কাজ করছে। এবার দেখো, এই পিস্টনটাকে, তাহলে তো পিস্টনটা নেমে যাওয়ার কথা, তাই না? যদি পিস্টনের উপর এক্সটার্নাল প্রেসার কাজ করে বা বহিস্থ চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ যদি পিস্টনের উপর কাজ করে, তাহলে পিস্টন কি হয় বলো? নেমে যাওয়ার কথা। পিস্টন নামছে না কেন? তো তোমরা আমাকে বলো, এর মধ্যে কি রাখা আছে? গ্যাস রাখা রয়েছে। তো গ্যাস কি করছে বলো? গ্যাস ওকে উপরের দিকে প্রেসার দিচ্ছে, তাই না? যেমন বাইরে থেকে বায়ুমণ্ডলীয় চাপ কি করছে বলো? পিস্টনের উপর প্রেসার দিচ্ছে। তো গ্যাস কি করছে বলো? গ্যাসের চাপ উপরের দিকে দিচ্ছে। দেখো এখানে কি করছে বলো? এর উপরে পি গ্যাস, এটাকে আমরা কি বলবো বলো? পি গ্যাস, গ্যাসের চাপ। যে গ্যাস রয়েছে সেই গ্যাস কোন দিকে চাপ দিচ্ছে বলো? উপরের দিকে। আর এক্সটার্নাল প্রেসার নিচের দিকে দিচ্ছে। তাহলে পিস্টন এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, এর মানে কি? এর মানে হচ্ছে এই পয়েন্টে পিস্টন, পিস্টনের উপর বাইরের, বাইরে থেকে যে বল প্রয়োগ হচ্ছে এবং ভিতর থেকে যে বল প্রয়োগ হচ্ছে সেটা ইকুয়াল, তাই না? এক্সটার্নাল প্রেসার এবং ইন্টারনাল প্রেসার কি হচ্ছে বলো? এই পয়েন্টে সেম, যে কারণে পিস্টন এখানে সাম্যাবস্থায় রয়েছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে। দেখো বোঝা গেল কিনা? ঠিক আছে। যে পিস্টন যে পয়েন্ট, এখানে তো ফ্রিকশনলেস, কারণ যেদিকে প্রেসার বেশি হবে সেদিকে কি হবে বলো? পিস্টন উঠে যাবে। যদি বায়ুমণ্ডলীয় চাপ বেড়ে যায় তাহলে কি হবে বলো? পিস্টন কিছুটা নেমে যাবে। আর যদি গ্যাসের চাপ বেড়ে যায় তো পিস্টন কি হবে বলো? ক্রমশ উপরের দিকে উঠবে। বোঝা গেছে? কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করো। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টে পিস্টন যেখানে ফিক্সড রয়েছে, এই পয়েন্টে কি হচ্ছে বলো? এক্সটার্নাল প্রেসার এবং ইন্টারনাল প্রেসার ইকুয়াল রয়েছে। বহিস্থ চাপ এবং অন্তস্থ চাপ বা এর ভিতরে যে প্রেসার দিচ্ছে, ইন্টারনাল প্রেসার সেম রয়েছে, এবং ফলে পিস্টন এখানে দাঁড়িয়ে রয়েছে। বোঝা গেছে? চলো এবার দেখো, ভালো করে বোঝো। বলছে তোমাকে কি করতে হবে দেখো, তোমাকে এই পিস্টনটাকে কম্প্রেস করতে হবে। মানে কি? এই বাইরে থেকে চাপ প্রয়োগ করলে, তোমরা ভালো করে বোঝো, যদি এই পিস্টনের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয় তাহলে কি হবে বলো? পিস্টন ক্রমশ নিচের দিকে নামবে। তাহলে পিস্টন কি কম্প্রেস হয়ে যাবে এবং পিস্টন কি করবে বলো? ক্রমশ নিচের দিকে নামবে, ঠিক আছে। ভালো করে বোঝো, মনে করো পিস্টনটাকে দাবিয়ে বা এর উপরে পিস্টনের উপর চাপ প্রয়োগ করে তোমাকে পিস্টনটাকে এখান থেকে, মনে করো এই পয়েন্টে তোমাকে আনতে হবে। দেখো মনে করো তোমাকে এখানে আনতে হবে পিস্টনটাকে, ভালো করে বোঝো। মনে করো পিস্টনটাকে কি করতে হবে বলো? এই পয়েন্ট থেকে চাপ প্রয়োগ করে এই পয়েন্টে আনতে হবে। তো ইজিলি আনা যাবে, কেন? কারণ তুমি এর উপরে চাপ বাড়িয়ে দাও, এর উপরে তুমি যদি প্রেসার দাও তাহলে কি হবে বলো? পিস্টন উপর থেকে নিচে নেমে যাবে, ঠিক আছে। কারণ এই যে পয়েন্ট ছিল এখানে গ্যাসের চাপ এবং বহিস্থ চাপ ইকুয়াল ছিল, যে কারণে পিস্টন এখানে দাঁড়িয়ে ছিল। যদি তুমি এর উপরে বাইরে থেকে চাপ, এক্সট্রা চাপ প্রয়োগ করো তাহলে কি হবে বলো? পিস্টন ক্রমশ নিচের দিকে নামবে, ঠিক আছে। নেমে কি হবে বলো? মনে করো এই পয়েন্টে আসবে। তাহলে পিস্টনটাকে কি করা হয়েছে বলো? এখানে সংকুচিত করা হয়েছে বা কম্প্রেস করা হয়েছে, ঠিক আছে। এইবার দেখো, তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করা হলো, ভালো করে বুঝবে। যে মনে করো এই পিস্টনের উপর যদি আমরা একটি, মনে করো এখানে একটা ওয়েট চাপিয়ে দিলাম, 1 কেজি ওয়েট বা 2 কেজি ওয়েট যদি পিস্টনের উপর চাপিয়ে দেওয়া হয় তো কি হয় বলো? ও একবার এখান থেকে এখানে চলে আসবে, ঠিক আছে। তো তোমাকে বলা হলো এই পিস্টনটাকে এখান থেকে এই পয়েন্টে আনার জন্য তোমাকে 2 বা 3টি স্টেপে করলে হবে না।
কতগুলো স্টেপসে করলে হবে না, 2টি বা 3টি স্টেপসে করলে হবে না। তোমাকে পিস্টনটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনার জন্য তোমাকে 1 লাখ স্টেপসে করতে হবে, বা 1000 স্টেপসে তোমাকে করতে হবে। বোঝা গেছে? কিভাবে সম্ভব বলো? বোঝা গেছে কি বক্তব্য? তোমাকে বলা হলো পিস্টনটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে হবে, কতগুলো স্টেপসে আনতে হবে বলো? 1000 বা 2000 স্টেপসে তোমাকে আনতে হবে। সেটা কিভাবে সম্ভব? তুমি এর উপর একটা 1 কেজি বা 2 কেজি ওয়েট চাপিয়ে দাও, দেখো এখান থেকে একবার এখানে চলে আসবে। ঠিক আছে, কিন্তু তোমাকে যদি বলা হয় পিস্টনটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে হবে, কিন্তু কতগুলো স্টেপসে বলো? 1000 বা 2000 স্টেপসে তোমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে হবে। ঠিক আছে, যদি তুমি এই প্রসেসটাকে অনেক স্লো, মানে মনে করো অনেকগুলি স্টেপসে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনো, ঠিক আছে, কি বললাম বোঝো? যদি তুমি পিস্টনটাকে খুব স্লোলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনা হয়, তখন সেই যে প্রসেস তাকে বলা হবে রিভার্সিবল প্রসেস। বোঝা গেছে কি বক্তব্য বলতে চাইছি? ঠিক আছে, বলছে তোমাকে রিভার্সিবল প্রসেসে যদি কোনো কম্প্রেস বা করতে হয় পিস্টনটাকে, তাহলে তোমাকে কতগুলো স্টেপসে করতে হবে বলো? এটাকে মনে করো 1000 স্টেপসে করতে হবে। বোঝা গেছে? খুব আস্তে 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 করে পিস্টনটাকে এখান থেকে এই পয়েন্টে আনতে হবে। তাহলে তোমরা আমাকে বলো, এই যে তাহলে তখন সেই প্রসেসকে আমরা কি বলবো বলো? রিভার্সিবল প্রসেস। তো সেটা বাস্তবে কিভাবে সম্ভব যে তুমি এই পিস্টনটাকে এখান থেকে এই পয়েন্টে আনবে, তোমাকে কতগুলো স্টেপসে আনতে হবে বলো? 1000 বা 2000 স্টেপসে আনতে হবে। তো সেটার বাস্তবে কিভাবে সম্ভব ভালো করে বোঝো। যদি তোমরা এরকম ভাবে একটা সেট আপ বানাও, ভালো করে দেখো তো। মনে করো এখানে স্যান্ড পার্টিকেল বা বালির কণা রাখা আছে। এখানে একটা বিকারে কি রাখা আছে বলো? স্যান্ড পার্টিকেল বা বালির কণা এখানে রাখা আছে। ঠিক আছে, তুমি কি করলে দেখো, এখান থেকে এখান থেকে একটা বা দুটো করে কি করে দেখো, এখান থেকে একটা বা দুটো করে বালি কি করে বলো এর উপরে ফল করাবে। ঠিক আছে, যদি তুমি এই এখানে পিস্টনের উপর একটি বা দুটি করে যদি স্যান্ড পার্টিকেলস এর উপরে ফল করিয়ে দাও, তাহলে পিস্টন কি একবার এখান থেকে এখানে আসবে? কখনোই আসবে না। কি হবে বলো? খুব স্লো স্টেপসে আসবে। কারণ মনে করো এর উপরে একটা বালির কণা পড়েছে, তাহলে কি হবে বলো? পিস্টন কিছুটা নামবে, তাই না? মনে করো তারপরে আবার কিছুক্ষণ বাদে আরো একটি দিয়েছো, তাহলে কি হবে বলো? পিস্টন আরেকটু নামবে। তার মানে এইভাবে যতক্ষণ তুমি এভাবে স্যান্ড পার্টিকেলস বা বালির কণাকে এর উপরে ফল করাবে বা এর উপরে ফেলবে, তো কি হবে বলো? পিস্টন কি হবে বলো? ক্রমশ আস্তে আস্তে ধীরে 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 কি হবে বলো? নামতে থাকবে। এবং যেটা তুমি চেয়েছিলে যে রিভার্সিবল প্রসেসে কাজটা করা, মানে অনেকগুলি স্টেপে তোমাকে কাজটা করতে হবে, তার জন্য তোমাকে কি করতে বলো? স্যান্ড পার্টিকেলস বা বালির কণাকে একটা দুটো করে এর উপরে আহ, এখান থেকে ফল করাতে হবে, এবং পিস্টন স্লোলি কি করে বলো? উপর থেকে নিচে নামবে। তো তোমরা আমাকে বলো, এই প্রসেস করার জন্য টাইম কতটা লাগবে? ইনফাইনাইট টাইমের অনেক। দরকার পড়বে। অনেক টাইম লাগবে, কারণ এটা তুমি ওয়ান স্টেপে আনছো না। ভালো করে, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো যে তোমাকে এই পিস্টনটাকে কি কাজ, এর মধ্যে গ্যাস রাখা আছে, এটাকে তোমাকে কম্প্রেস করতে হবে বা সংকুচিত করতে হবে, করে কি করতে হবে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আনতে হবে। তার জন্য তোমাকে কতগুলো স্টেপ করতে হবে? 1000 বা 2000 স্টেপসে আনতে হবে। তো বাস্তবে আমরা কিভাবে সম্ভব বলো? এর উপর আমরা বালির কণাকে ফল করাবো একটা একটা করে। তো পিস্টন ক্রমশ অল্প অল্প করে নিচে নামবে, নামতে নামতে মনে করো 1000টা এরকম করে বালির কণা ফল করিয়েছো, ফলে 1000টা স্টেপসে কি হয়েছে বলো? এখানে এসছে পিস্টন। তো এটা ইনফাইনাইট টাইমের প্রয়োজন, অসীম সময় লাগবে। এবং প্রসেসটা কি হবে বলো? ফাস্ট হবে না স্লো হবে? এই যে প্রসেসটা ঘটছে, এটা খুব স্লো ঘটবে, আস্তে আস্তে করে রিয়াকশনটা ঘটবে। ঠিক আছে, তো লাইন আমরা একটা একটা করে লেখা শুরু করে এন্ডারে। ফার্স্ট পয়েন্ট কি লিখতে পারি দেখো, লেখো, এর আন্ডারে লেখো ইট অকার্স। তাহলে রিভার্সিবল প্রসেস বোঝা গেছে? রিভার্সিবল প্রসেস কাকে বলা হয়? যে প্রসেস কি করা হয় বলো? খুব আস্তে আস্তে করে অসংখ্য স্টেপসে কাজটা করানো হয়, তখন তাকে বলা হয় রিভার্সিবল প্রসেস। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে তাহলে ফার্স্ট পয়েন্ট লেখো, ইট অকার্স, ইট অকার্স ইন ইনফাইনাইট স্টেপস and proceed very slowly, very slowly। বেঙ্গলিতে লেখো, লেখো অসংখ্য
ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে এবং অতি ধীর গতিতে সম্পন্ন হয়। তাহলে রিভার্সিবল প্রসেসের ফার্স্ট কন্ডিশন কি বলো? লেখো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে, কারণ অনেকগুলো স্টেপস এখান থেকে এখানে আসবে। তাহলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে এবং অতি ধীর গতিতে সম্পন্ন হয়। ফার্স্ট পয়েন্ট বোঝা গেছে। সেকেন্ড পয়েন্ট লেখো। সেকেন্ড পয়েন্ট লেখো। তো এই প্রসেস করার জন্য তোমাকে টাইম কেমন লাগবে বলো? ইনফাইনাইট টাইম দরকার হবে এই প্রসেস শেষ করার জন্য। তো লেখো infinite time would be required for the completion of a reversible process. Reversible process, ঠিক আছে, বেঙ্গলিতে লেখো। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো। আচ্ছা তোমরা আমাকে বলো যে মনে করো, ভালো করে বোঝো, এই যে মনে করো যে পি এক্সটার্নাল মানে বাইরে থেকে পিস্টনের উপর যে প্রেসার দেওয়া হচ্ছে, মানে বাইরে থেকে পিস্টনের উপর যে প্রেসার পড়ছে, একে কি ধরনের প্রেসার বলা হয় বলো? একে বলা হয় ড্রাইভিং ফোর্স। একে কি বলা হয় বলো? ব্র্যাকেটে লেখো ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স, ঠিক আছে, বেঙ্গলিতে লেখো চালক বল। কি বলা হয় বলো? চালক বল বা ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, আর যে পি গ্যাসের যে প্রেসার, একে বলা হয়, এটাকে লিখে রাখো সাইডে, পি গ্যাস এর প্রেসারকে বলা হয় অপোজিং ফোর্স। অপোজিং ফোর্স বা লেখো বিরুদ্ধ বল। কি বলা হয় বলো? বিরুদ্ধ বল। তাহলে বাইরে থেকে যে বল পিস্টনের উপর কাজ করছে তাকে কি বলা হয় বলো? ড্রাইভিং ফোর্স বা চালক বল। আর দেখো এই বলকে বিরুদ্ধকে মানে অপোজিট কে করছে, দেখো তো পি গ্যাস। পি গ্যাস অপোজিটে পুশ করছে না। আর এক্সটার্নাল প্রেসার দেখো, পি এক্সটার্নাল যেদিকে পুশ করছে, পি গ্যাস তার অপোজিটে দিচ্ছে, এই জন্য গ্যাসের প্রেসারকে বলা হয় অপোজিং ফোর্স বা বিরুদ্ধ বল। আর পি এক্সটার্নাল যে প্রেসার তাকে বলা হয় ড্রাইভিং ফোর্স বা চালক বল। বোঝা গেছে? তাহলে তোমরা আমাকে বলো, মনে করো এই পিস্টন কোন স্যান্ড পার্টিকেলস, এটাকে লিখে রাখো স্যান্ড পার্টিকেল। স্যান্ড পার্টিকেল বা বালির কণা। স্যান্ড পার্টিকেলস বা বালির কণা। ঠিক আছে, তোরা বালির কণাকে এর উপরে ফল করাচ্ছ। ভালো করে বোঝো, মনে করো পিস্টনের উপর কোন রকম ভাবে কোনো বালির কণা এর উপরে ফল করানো হয়নি, তো পিস্টন এখানে দাঁড়িয়ে আছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে, সাম্যাবস্থায় রয়েছে। তো ভালো করে বুঝে আমাকে বলো, যদি পিস্টনের উপর মনে করো এখান থেকে একটা বালির কণা এর উপরে ফল করানো হয়, যদি পিস্টনের উপর একটা বালির কণা ফল করানো হয়, তাহলে বলো পিস্টনের প্রেসার কতটা নিচের দিকে পড়বে বলো? মানে ড্রাইভিং ফোর্সের ভ্যালু অনেক বেশি হবে কি অপোজিং ফোর্স থেকে? এটা আমাকে কনফার্ম করো। দেখো বুঝতে পারছো কিনা? না স্যার। খুবই কম পরিমাণে হবে, খুবই কম। কেন খুবই কম? কারণ একটা বালির কণা এর উপরে ফল করালে কতটা প্রেসার বাড়বে? নেগলিজেবল অ্যামাউন্টের প্রেসার বাড়বে। তার মানে এই যে ড্রাইভিং ফোর্সটা কি হচ্ছে বলো? বাড়ছে, অবশ্যই বাড়ছে। কারণ পি এক্সটার্নাল নর্মালি যা প্রেসার ছিল তার উপরে যদি তুমি একটা স্যান্ড পার্টিকেলস এর উপরে ফল করিয়ে দাও, তো প্রেসার একটু হলেও বাড়ছে, নিচের দিকে প্রেসার ক্রিয়েট করবে। তো অপোজিং ফোর্স যেটা পি গ্যাস যেটা অপোজিটে ফোর্স দিচ্ছে,
তার থেকে খুব বেশি হবে না। বোঝা গেছে? তাহলে তোমরা এই কথাটাই মানবে যে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স এবং অপোজিং ফোর্সের মধ্যে যে ডিফারেন্স সেটা নেগলিজেবল। মানে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে চালক বল এবং বিরুদ্ধ বলের মধ্যে পার্থক্য খুবই কম। দেখো তো, বুঝতে পারলে কিনা বলো, কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করো। যে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স বা চালক বল, মানে যে বল উপর থেকে পুশ করছে, চালক বল এবং অপোজিং ফোর্স মানে বিরুদ্ধ বল, গ্যাস যে প্রেশারটা দিচ্ছে, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি হবে বলো? খুবই কম, নেগলিজেবল হবে। কেন? কারণ এর উপরে একটা স্যান্ড পার্টিকেল, একটা বালির কণা ফল করালে যে এর মানে এর ড্রাইভিং ফোর্স অনেক বেশি বাড়বে না। ঠিক আছে, তোমরা কি পয়েন্ট লিখতে পারি দেখো, লেখো। নেক্সট পয়েন্ট লেখো, ডিফারেন্স বিটুইন ড্রাইভিং ফোর্স and opposing force is very small, বেঙ্গলিতে লেখো। লেখো, চালক বল ও বিরুদ্ধ বলের মধ্যে পার্থক্য অনেক কম হয়। লেখো, চালক বল ও বিরুদ্ধ বলের মধ্যে পার্থক্য অনেক কম হয়। ঠিক আছে, তোমরা কি বলতে পারি দেখো এখানে। তো দেয়ারফর পি এক্সটার্নাল মাইনাস পি গ্যাস ইকুয়ালস টু কি বলতে পারি বলো? ভেরি ভেরি স্মল, মানে খুবই কম। ওকে, তো যাকে রিপ্রেজেন্ট করা হয় দেয়ারফর পি এক্সটার্নাল মাইনাস পি গ্যাস ইকুয়ালস টু এটাকে বলা হয় ডিপি। ঠিক আছে, ডিপি মানে কি বলো? খুবই স্মল প্রেসার। ঠিক আছে, ডি মানে ডিফারেন্সিয়েট। ঠিক আছে, এর মানে হচ্ছে কি বোঝায় বলো? ডি মানে হচ্ছে ভেরি ভেরি স্মল চেঞ্জ যখন ঘটে তখন তার আগে ডি লেখা। বোঝা গেছে? তো এটা কি আমরা জানি যে ডি কাকে বলে, ডেল কাকে বলে, ডেল্টা কাকে বলে? ঠিক আছে, চলো দেখো বুঝিয়ে দিচ্ছি, এটাকে লিখে নাও, বলছি। বলছি মানে এটা তো সবসময় মানে হুম, সবসময় সঠিক হবে না, কারণ যদি অনেকগুলো পার্টিকেল যদি আমি ঠেলে দিই তাহলে তো ওদের না না, তাহলে তাহলে তো তোমার, দেখো বাবা, তাহলে তো তুমি সেই প্রসেসকে রিভার্সেবলই বলতে পারবে না, একটা তাই একটা না? করে অনেকগুলো ঢালার পর। একদমই তাই, তোমাকে কি করতে হবে বলো? স্লো মোশনে একে এখান থেকে এখানে আনতে হবে, খুবই আস্তে আস্তে, একদম মানে অনেকগুলি স্টেপসে আনতে হবে। তুমি এর উপরে মনে করো 1 কেজি একটা ওয়েট চাপিয়ে দিলে, তো দেখা গেল 2-3 সেকেন্ডের মধ্যে এখান থেকে এখানে চলে এসছে, তাহলে তো সেই প্রসেসকে আমরা রিভার্সেবল আর বলতে পারবো না। বোঝা গেছে কি বক্তব্য? এগুলো সব রিভার্সেবল প্রসেসের কন্ডিশন। যে তোমাকে যদি কোনো প্রসেসকে রিভার্সেবলে করতে হয় তাহলে সেটাকে অনেক ইনফাইনাইট স্টেপসে করতে হবে এবং ধীরে ধীরে করতে হবে। তার জন্য তোমাকে সেই প্রসেস কমপ্লিট হওয়ার জন্য তোমাকে অসীম সময়ের প্রয়োজন লাগবে। আর নেক্সট আসছে ড্রাইভিং ফোর্স এবং অপোজিং ফোর্সের মধ্যে কি হবে বলো? ডিফারেন্স খুবই নেগলিজেবল। তুমি এর উপরে মনে করো 1/2 কেজি ওয়েট চাপিয়ে দিলে, তো স্টেপস 2-3টে স্টেপস এখানে চলে আসবে, তো সেটাকে তো আমরা রিভার্সিবল প্রসেসই বলতে পারবো না। রিভার্সিবল প্রসেসের কন্ডিশনই আসছে যে তোমাকে কি করতে হবে বলো? প্রসেসটাকে অনেক অসংখ্য স্টেপসে আনতে হবে এবং ধীর গতিতে আনতে হবে, তবেই তাকে আমরা, যদি কোনো কোনো রিয়াকশন বা যদি কোনো প্রসেস এই কন্ডিশন মেনটেন করে তখন সেই প্রসেসকে আমরা রিভার্সিবল বলবো, আদারওয়াইজ তাকে রিভার্সিবল প্রসেস বলা যাবে না। ঠিক আছে। বোঝা গেছে? স্যার, হ্যাঁ স্যার বলো। বলছিলাম এটা স্যার কখনো উল্টো ভাবে হতে পারে না? মানে এক্ষেত্রে যেমন ওপর থেকে আমরা স্যান্ড পার্টিকেল ফেলে ওটাকে মানে পিস্টনটাকে ধীরে ধীরে নিচে নামাচ্ছি, তো এইভাবে কোনো হুম, ভাবে আর কি গ্যাসের চাপটা অল্প অল্প করে বৃদ্ধি করে হ্যাঁ পিস্টনটাকে হ্যাঁ, ওপরে একদম একদম, তোলা। হতেই পারে, কেন হবে না? হতেই পারে, একদমই তাই। গ্যাসকে যদি স্লো মোশনে হিট করো তাহলে কি হবে বলো? গ্যাসের প্রেসার ক্রমশ বাড়বে, আস্তে আস্তে করে বাড়তে বাড়তে মনে করো এই পয়েন্টে, মনে করো এখানে পিস্টনটা ছিল, তুমি গ্যাসকে প্রেসারাইজ করছো স্লোলি, তো পিস্টন কি হলো? আস্তে 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 করে অসংখ্য স্টেপসে এখান থেকে এখানে আসবে। যদি সেটা ঘটে তখন তাকে আমরা রিভার্সিবল প্রসেস বলবো। বক্তব্য হচ্ছে রিভার্সিবল প্রসেসের কন্ডিশন যদি কেউ মেনটেন করে তাহলে সেটা রিভার্সিবল হবে।
এর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নাই যে শুধুমাত্র উপর থেকেই প্রেসার দিতে হবে, নিচে থেকেও হতে পারে। যদি সেটা কন্ডিশন স্যাটিসফাই করে কাজটা হয় তাহলে তাকে আমরা রিভার্সিবল প্রসেস বলতেই পারি। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট লেখো এর আন্ডারে। দেখো রিভার্সিবল প্রসেসের নেক্সট পয়েন্ট আমরা কি বলতে পারি, লেখো। দেখো নেক্সট পয়েন্ট লেখো, সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, system is in equilibrium with surroundings at point during process. ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এর মানে কি বলো, বেঙ্গলিতে লেখো। লেখো এ ধরনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সকল ধাপেই, এ ধরনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সকল ধাপেই সিস্টেম সাম্যাবস্থায় থাকে, সিস্টেম সাম্যাবস্থায় থাকে। ভীষণ ইম্পর্টেন্ট। এর মানে কি, যে কেন প্রত্যেকটা স্টেপসে ইকুইলিব্রিয়ামে থাকে, চলো দেখো। বলছে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ সারাউন্ডিংস এট ইচ পয়েন্ট ডিউরিং প্রসেস। বলছে এখানে কি দেখা গেছে, যে এ ধরনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সকল ধাপেই সিস্টেম সাম্যাবস্থায় থাকে। এই কথার মানে কি, ভালো করে বোঝো। মনে করো যে পিস্টনের উপর কোন রকম স্যান্ড পার্টিকেলস বা বালির কণা ফল করানো হয়নি, ঠিক আছে, বালির কণা এর উপরে ফল করানো হয়নি, তাহলে কি হয়েছে বলো, পিস্টন এই পয়েন্টে ইকুইলিব্রিয়ামে থাকবে। ভালো করে বুঝবে, পিস্টন এই যে পয়েন্টে ছিল নর্মালি আগে, সেই পয়েন্টেই আছে। তো ভালো করে বোঝো, পিস্টনের উপর মনে করো তুমি একটি স্যান্ড পার্টিকেলস কি করেছে বলো, এর উপরে দেওয়া হয়েছে, কি হবে বলো, কিছুটা নিচে নামবে, তাই না? পিস্টনের উপর যদি একটা বা দুটো বালির কণা এর উপরে দেওয়া হয় তাহলে কি করবে বলো, তো পিস্টন কি হলো, কিছুটা নিচে নামবে। বলছে পিস্টন যতটাই নিচে নামুক না কেন, এখানে যতটা কম পরিমাণে নিচে নামুক না কেন, ওই পয়েন্টে আবারও ইকুইলিব্রিয়াম তৈরি করবে। মানে ওই পয়েন্টে আবার, মানে এর উপরে যদি বালির কণা ফল করানো হয়, একটি বালির কণা দেওয়া হয়, তাহলে পিস্টন যতটা নামবে ওই পয়েন্টে এসে কি হয়ে যায় বলো, আবার এক্সটার্নাল এবং ইন্টারনাল প্রেসার ইকুয়াল হবে। বোঝা গেছে কি বলতে চাইছি, কথার মানে বোঝা গেল? সেটাই বলেছে এখানে, যে এ ধরনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সকল ধাপেই, মানে এটা যদি 1000 স্টেপসে এখান থেকে এখানে আসে, যদি এই রিভার্সিবল প্রসেস 1000 স্টেপসে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসে, তাহলে কি হবে বলো, প্রত্যেকটা পয়েন্টেই, যতগুলো স্টেপস এখানে ঘটবে ততগুলো প্রত্যেকটা স্টেপসে কি হবে বলো, মিডিলে এক্সটার্নাল প্রেসার এবং পি গ্যাসের প্রেসার ইকুয়াল হবে। একটা স্যান্ড পার্টিকেল পাঠিয়েছো, এর উপরে দেওয়া হয়েছে, তো কিছুটা নেমে পিস্টন দাঁড়িয়ে যাবে। তুমি এর উপর 5টা স্যান্ড পার্টিকেল দিয়েছো, তো আরো কিছুটা নেমে যাবে, পিস্টন নেমে ওই পয়েন্টে আবার স্টপ হয়ে যাবে। কেন? তাহলে যে পয়েন্টে পিস্টন এসে ফিক্সড হবে ওই পয়েন্টে কি হবে বলো, পি এক্সটার্নাল এবং পি গ্যাসের প্রেসার ইকুয়াল হবে। বোঝা গেছে কি বলতে চাইছি? দেখো যদি মনে করো, আরো ভালো করে বোঝো, মনে করো তুমি এর উপর একটা দুটো করে বালির কণাকে কি করছো বলো, এর উপর ফল করাচ্ছ, এর উপরে দেওয়া হচ্ছে বালির কণা, ফলে কি হচ্ছে, পিস্টন নিচের দিকে নামছে। মনে করো এর উপরে এরকম ভাবে 10টা স্টেপ করা হয়েছে, 10টা স্টেপ করার পর মনে করো পিস্টন কোন পয়েন্টে এসছে, দেখো মনে করো এই পিস্টনটা নেমে এই পয়েন্টে চলে এসছে। মনে করো পিস্টন কোথায় এসছে বলো, এখান থেকে নামাতে নামাতে এখানে চলে এসছে পিস্টন, ঠিক আছে। তাহলে পিস্টন যদি এই পয়েন্টে আসে, এখানেও কি করবে বলো, ও আবার ফিক্সড হয়ে যাবে। এই পয়েন্টে এর উপর গ্যাসের চাপ উপরের দিকে এবং এক্সটার্নাল প্রেসার নিচের দিকে দুটো ইকুয়াল হবে, মানে প্রত্যেকটা স্টেপে ইকুইলিব্রিয়াম তৈরি করবে। ঠিক আছে, যদি বুঝে থাকো, না বুঝতে পারলে বলো। নেক্সট পয়েন্ট দেখো, এটা বলছে কেন? যেটা, কারণ গ্যাসও ওর সমান চাপ দিচ্ছে বলে।
হ্যাঁ, তো গ্যাস তো উপর অপোজিং ফোর্স দিচ্ছে না, গ্যাস তো উপরের দিকে প্রেসার দিচ্ছে। যদি এবার দুটো তুমি স্যান্ড পার্টিকেল ফেলা তাহলে মানে এক্সটার্নাল প্রেসার যতটা এক্সট্রা দেবে গ্যাসও ততটা এক্সট্রা দেবে। না না, গ্যাস ততটা দিতে পারবে না বাবা, তো তার জন্য তো গ্যাসের দিকে নেমে যাচ্ছে না। তাহলে যে পয়েন্টে যতটা এক্সট্রা প্রেসার দিচ্ছে ও পিস্টন ততটা নেমে যাচ্ছে, নেমে যে পয়েন্টে আসবে ওই পয়েন্টে ফিক্সড হয়ে যাবে ও। দেখো বোঝা যাচ্ছে কিনা? বুঝেছি। এই উপরে প্রেসার বৃদ্ধি পাচ্ছে বলে তো পিস্টন নিচে চলে আসছে। তাহলে যে পয়েন্টে এলে বা পিস্টন যেখানে এলে এক্সটার্নাল প্রেসার এবং পি গ্যাসের চাপ ইকুয়াল হবে, ওই পয়েন্টেই ও দাঁড়িয়ে যাবে। মানে সেখানে এসে ও ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে। আর ক্যালকুলেশনের মাধ্যমে দেখা গেছে, ক্যালকুলেশন করে দেখা গেছে যে যদি তুমি কোনো প্রসেসকে রিভার্সিবল প্রসেস বা পরাবর্ত প্রক্রিয়ায় কাজ করো, তাহলে সেই প্রক্রিয়ায় কৃত কার্যের মান বা প্রাপ্ত কার্যের মান সর্বাধিক হয়। এটা এক্সপেরিমেন্ট করে বা ক্যালকুলেট করে বের করা হয়েছে। তো লাইনটা লিখে রাখো। নেক্সট পয়েন্ট আমরা কি লিখবো, লেখো দা ওয়ার্ক ডান ইন এ রিভার্সিবল প্রসেস ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, বেঙ্গলিতে লেখো পরাবর্ত প্রক্রিয়ায় প্রাপ্ত কার্যের মান পরাবর্ত প্রক্রিয়ায় প্রাপ্ত কার্যের মান সর্বাধিক হয়। পরাবর্ত প্রক্রিয়ায় প্রাপ্ত কার্যের মান সর্বাধিক। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রসেস রিভার্সিবল প্রসেস। তাহলে রিভার্সিবল প্রসেসের কি কি কন্ডিশন আছে আমাকে বলো। নাম্বার ওয়ান হচ্ছে রিভার্সিবল প্রসেসকে কি করতে হবে বলো, অসংখ্য ধাপে করতে হবে, অসংখ্য ধাপে এবং অসীম সময়ের প্রয়োজন লাগবে। এর ড্রাইভিং ফোর্স এবং অপোজিং ফোর্সের মধ্যে ডিফারেন্স কি হবে বলো, খুবই কম হবে। কারণ চালক বল এবং গৃহীত বলের মধ্যে পার্থক্য খুবই কম হবে। এবং প্রত্যেক যতগুলো স্টেপসে তুমি এই প্রসেসটাকে করবে, প্রত্যেকটা স্টেপসে কি হবে বলো, এই যে বাইরে যে সারাউন্ডিংস রয়েছে সেটা এবং এর ভিতরে যেটা রয়েছে গ্যাস, সেটা হচ্ছে সিস্টেম। তো সিস্টেম এবং সারাউন্ডিংস কি আসবে বলো, ইকুইলিব্রিয়ামে আসবে প্রত্যেকটা স্টেপসে। এবং এই রিভার্সিবল প্রসেসে দেখা গেছে যে রিভার্সিবল প্রসেসে যদি কোনো কার্য করা হয় সেই কার্যের মান সর্বাধিক। ঠিক আছে, এবার দেখো আমরা এর অপোজিট করব। যে কি করব দেখো, হেডিং দাও ইরিভার্সিবল প্রসেস বা অপরাবর্ত প্রক্রিয়া। যদি রিভার্সিবল প্রসেস বুঝে থাকো তো ইরিভার্সিবল প্রসেস আরো ইজি। দেখো হেডিং দাও ইরিভার্সিবল প্রসেস বা অপরাবর্ত প্রক্রিয়া, হেডিং দাও।